দেখতে পাচ্ছি আমাদের ফ্রন্ট এন্ডে এরকম একটা ফ্রন্ট এন্ড দেখতে পাচ্ছি, ল্যান্ডিং পেজ। ব্যাক এন্ডে আমরা অ্যাডমিন প্যানেল দেখতে পাচ্ছি। আপনার আর আমার ভিউয়ের মধ্যে পার্থক্য হলো আমি লাইভ ডোমেইনে করতেছি, আপনারা লোকাল হোস্টে করতেছেন। আচ্ছা, আপনারা লোকাল হোস্ট থেকে নিয়ে আসতে পারবেন আপনাদের ডোমেইনটা হয়ে গেলে, বা বাকি সবকিছুই সেম থাকবে, কোনো প্রবলেম হবে না। তবে আমি আরেকটা কথা বলে রাখি, যদি কখনো মনে হয় যে লেটস সে অ্যাজ এন এক্সাম্পল আমরা যে কাজটা করতেছি, মনে করেন অ্যাপিয়ারেন্সে কোথাও কাজ করলাম, আর অ্যাপিয়ারেন্সে কাজ করার সময় আপনি খেয়াল করলেন আমার এখানে নিউ আছে, আপনার এখানে নাই, এটা নিয়ে অরিড হবেন না। খেয়াল করবেন আমরা যে কাজটা করতেছি ওই কাজের মধ্যে আপনার আর আমার সিমিলারিটি আছে কিনা, যেটা দেখাচ্ছি ওইটার মধ্যে সিমিলারিটি আছে কিনা, অন্য কোথাও কিছু আছে কিনা নাই সেটা দেখতে যায় না। আমি আপনারা অবশ্যই করবেন না, বাট আমার পাস্ট এক্সপিরিয়েন্স থেকে এটা বলে রাখলাম, কারণ ওইটা আপনাদেরকে বেশি পেইন দিবে যে আচ্ছা ওনার এখানে নিউ আছে আমার এখানে নিউ নাই কেন। ফরগেট অ্যাবাউট দিস। আমরা যে অ্যাপিয়ারেন্স সেকশনে কাজ করতেছি ওইখানে আমরা সেম পেজে আছি কিনা ওইটা খেয়াল রাখবেন, ঠিক আছে? ওকে, আমরা ড্যাশবোর্ডটা, এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। আমরা একটা সিস্টেম ইনস্টল করছি, একটা টুল ইনস্টল করছি লোকাল হোস্ট, যেখানে আমরা ওয়েবসাইট কিভাবে তৈরি করব, ওয়েব পেজ, ওয়েবসাইটের জন্য এক একটা পেজ কিভাবে তৈরি করব সেই জন্য আমরা রেডি হয়েছি। এখন ওয়েবসাইটের জন্য, ওয়েব পেজ তৈরি করার জন্য আমরা প্রাথমিকভাবে কিছু কাজ করতে হয়। আচ্ছা, এই যে ওয়ার্ডপ্রেসটা সেটআপ করলাম, এই ওয়ার্ডপ্রেস সেটআপ করার জন্য অনলাইনে কাজ আছে যে আমার ওয়ার্ডপ্রেসটা সেটআপ করতে হবে। আই ডোন্ট নো হাউ টু ডু ইট। $5 $10 কাজ আছে, বাট যদিও এখন সবাই মোটামুটি জানে কিভাবে ওয়ার্ডপ্রেস সেটআপ করতে হয়, আবার ঠিক তদ্রুপ অনেকেই জানে না, তো এটার জন্য $5 থেকে $15 $20 মতো খরচ করে। তার মানে এখন আপনারা মোটামুটি ওয়ার্ডপ্রেস কিভাবে সেটআপ করতে হবে লোকালি, আর লোকালি সেটআপ করার পরে কিভাবে আপনারা এটা ডোমেইনে নেবেন সেই পার্টটা আমি আপনাদেরকে পরে দেখাবো। বাট এটা সেটআপ করার পরে এটা হোক অনলাইনে অথবা অফলাইনে, মানে লোকাল হোস্টে, অফলাইন বলতে আপনার পিসিতে অথবা ল্যাপটপে আমি বোঝাচ্ছি, প্রাথমিক কিছু কাজ করতে হয় ভেরি ফাস্ট, সেগুলো স্টেপ বাই স্টেপ আমি করব, এগুলো আপনারাও করবেন। সর্বপ্রথম আমি চলে যাব প্লাগ ইনস সেকশনে। প্লাগ ইনস বলতে ওই যে বললাম এক একটা ফিচার, কি ধরনের ফিচার কি হতে পারে, হতে পারে এটা লেটস সে একটা নিউজ পেপার ওয়েবসাইটে যাই, প্রথম আলো। আপনাদেরকে একটা এক্সাম্পল দেখানোর জন্য আমি প্রথম আলোতে চলে আসলাম। মনে করেন প্রথম আলোতে একটা ফিচার আমি দেখতে পাচ্ছি, সেটা নাই, প্রথম আলোতে নাই। যে এক্সাম্পলটা দেব অন্য একটা নিউজ পেপারে যাই। এটা একটা অনলাইন নিউজ পেপার, এটার হার্ড কপি আছে, বাট এটা অনলাইন প্রেস। এই যে শিরোনাম বলে একটা রোল হচ্ছে, একটা টেক্সট স্ক্রল হচ্ছে না ডান দিক থেকে বাম দিকে, ওয়েবসাইটের জন্য এটা একটা ফিচার, এটা একটা সুবিধা। এই ধরনের ফিচার গুলো আমরা ওয়ার্ডপ্রেসে এক একটা প্লাগইনস আকারে ইন করতে পারি, মানে ওয়েবসাইটের বিভিন্ন সেকশনের বিভিন্ন ধরনের ফিচার, এক একটা ফিচার। তো এটার জন্য আমরা তো কোডিং জানি না, আমরা জানবো না, আমাদের জানার দরকারও নাই। এই ধরনের একটা ফিচার যদি আমরা আমাদের ওয়ার্ডপ্রেস যে প্ল্যাটফর্মটা ইনস্টল করেছি যদি অ্যাড করতে চাই, খুব সহজেই অ্যাড করতে পারবো।
এই প্লাগইনস এর মাধ্যমে অ্যাড নিউ প্লাগইনস এ ক্লিক করার মাধ্যমে। যখনই অ্যাড নিউ প্লাগইনস এ ক্লিক করব, এখানে দেখবেন অসংখ্য প্লাগইনস চলে আসবে। এগুলা হচ্ছে ক্যাটাগরি, কোন ক্যাটাগরির প্লাগইনস আমি চাচ্ছি, কি প্লাগইনস চাচ্ছি। এই যে ফিচারটা আমরা দেখলাম শিরোনাম যেটা স্ক্রল হচ্ছে, এটাকে বলি আমরা স্ক্রলার। স্ক্রল করতেছে স্ক্রলার। আস্তে আস্তে নামগুলো পরিচিত হবে আপনাদের। স্ক্রল, সরি এটা একটা হবে স্ক্রল। আমি যদি স্ক্রল লিখে সার্চ করি, দেখেন আমার কন্টেন্ট স্ক্রল অথবা নিউজ স্ক্রল, যেটা আমরা দেখলাম নিউজ স্ক্রল যদি সার্চ করি, এই দেখেন ভার্টিক্যাল নিউজ স্ক্রলার, TB4 নিউজ স্টিকার, এটাকে নিউজ স্টিকার বলতেছে। আমি ইনস্টল না করে আমি যদি মোর ডিটেইলে ক্লিক করি, মোর ডিটেইলে ক্লিক করার সঙ্গে সঙ্গে স্ক্রিনশট একটা সেকশন থাকবে, দেখেন ঠিক একই ভাবে দেখাচ্ছে যে এটা স্ক্রল করে। মজার না জিনিসটা? তার মানে আমরা এক একটা ফিচার ওয়েবসাইটের জন্য যদি অ্যাড করতে চাই কোনো কোডিং ছাড়াই, প্লাগইন সেকশনে এসে আমরা অ্যাড নিউ প্লাগইনস এ ক্লিক করে এটাকে সার্চ দিয়ে জাস্ট ইনস্টল করব, এটা আমাদের ওয়েবসাইটে ব্যবহারের জন্য রেডি হয়ে যাবে। এই জিনিসগুলো কিভাবে একটা একটা করে অ্যাড করব, এই জিনিসগুলো আমরা জানবো। প্রাথমিকভাবে প্লাগইন সেকশনটা আমরা জানলাম। এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার হচ্ছে কোনো মানে সেরকম কোনো কোশ্চেন না, মানে শর্ট একটা কোশ্চেন। মানে আমি জাস্ট হচ্ছে ভুলে গেছিলাম যে ব্যাকএন্ডে কিভাবে যেন যায়, আমি খেয়াল করতে পারতেছি না। ওকে, ব্যাকএন্ডে যাওয়ার জন্য জি স্যার। WP লোকালে ক্লিক করবেন আপনার। আপনার যে ওয়েবসাইটটা আপনি তৈরি করেছেন সেটার উপরে ক্লিক করবেন, করে এটাকে স্টার্ট সাইট দিবেন। আচ্ছা, স্টার্ট সাইটে দিলে ওপেন সাইট অ্যাক্টিভ হবে, WP অ্যাডমিন হবে। তার মানে এটা হবে ফ্রন্ট এন্ড, এটা হবে ব্যাক এন্ড। WP হবে অ্যাডমিন। জি জি জি, বুঝতে পারছি। জি স্যার। তো আমরা প্রথমেই আমাদের প্রয়োজনীয় কয়েকটা প্লাগইনস ইনস্টল করে নিব। সেই প্রয়োজনীয় প্লাগইনস গুলো কি, কেন, কিভাবে, সেটা আমরা জানবো। তো প্লাগইন সেকশনে আমরা যদি ক্লিক করি, এই যে প্লাগইনস, এটার উপর আমি ক্লিক করেছি, অলরেডি আমার এখানে কি কি আছে সেগুলো দেখাচ্ছে। আমার দরকার নাই, আমি অ্যাড নিউ প্লাগইনস এ ক্লিক করব। এখানে আমার আসার পরে প্রথমেই যে প্লাগইনসটা ইনস্টল করব সেটা হচ্ছে ক্লাসিক এডিটর। ইনস্টল করব, কিছুটা সময় নেবে। ইনস্টল হওয়ার পরে বলবে যে অ্যাক্টিভ করো। এটা আমার এই ওয়েবসাইটে ইনস্টল হয়ে গেছে, বাট এটা অ্যাক্টিভ অবস্থায় নাই, আমাকে অ্যাক্টিভ করে নিতে হবে। ডান। আরেকটা করব, আমি একটু নিচের দিকে যদি আসি, ক্লাসিক উইজেটস, এই উইজেটসটাকে আমি ইনস্টল করব। ইনস্টল অ্যাক্টিভ। আচ্ছা, উইজেটস বলতে কি বুঝি আমরা? উইজেটস হচ্ছে ওয়ার্ডপ্রেসের মধ্যে এই যে বললাম প্লাগইন, মনে করেন এই যে এই হেডার অংশটা, মেনু বার, আমাদের ওয়েবসাইটের এই এক একটা যে লিংক দেখতে পাচ্ছি আমরা, জাতীয়, দেশ, গ্রাম, এগুলাকে আমরা বলি মেনু বার। মেনু বারের নিচে যে শিরোনাম যে একটা ফিচার আছে, এটা একটা উইজেটস। এটা একটা উইজেটস এবং এটা একটা ফিচার এবং এটা একটা প্লাগইন, সেম থিং। ঠিক আছে? কারো কোনো কোয়েশ্চেন আছে? এই উইজেটসটাই আমরা অ্যাক্টিভ করে নিলাম। মানে এখন শুধু এই স্ক্রলারটাকে ইনস্টল করি নাই, মানে এই যে এখানে এই শিরোনামটাকে রাখা আছে, ওই পেছনের অংশটাকে, যে জায়গার উপরে এটাকে রাখা হয়েছে, ওই জায়গাটাকে আমরা উইজেটস করতেছি, বা ওই প্লেসটাকে আমরা উইজেটস করতেছি। দ্যাটস ইট। ওকে, এই দুইটা করার পরে আমাদেরকে খেয়াল রাখতে হবে
যে আমরা এই জিনিসগুলো স্টেপ বাই স্টেপ করতেছি কিনা। তারপরে পোস্টস, পোস্টস কি, মানে ওয়ার্ডপ্রেসের মধ্যে পোস্ট, এক একটা পোস্ট আমরা বলি না আমি ফেসবুকে একটা পোস্ট করছি, কি পোস্ট করেন ফেসবুকে? লেখা, ছবি, রাইট? সেম থিং আমাদের এই ওয়েবসাইটেও আমরা পোস্ট করতে পারবো। আচ্ছা, পোস্ট করলে জিনিসটা কোথায় আসবে, কিভাবে দেখাবে, কি জিনিস এটা পোস্ট করলে? আচ্ছা, আমরা যদি পোস্ট সেকশনে আসি, দেখেন কয়েকটা, আরেকটা সাব মেনু। এটা তো মেনু, আমি যখন কার্সরটা এখানে রাখলাম, এটা যখন আরেকটা নতুন উইন্ডো ওপেন হলো, এটাকে আমরা বলি সাব মেনু। অল পোস্ট যদি ক্লিক করি, এখানে আমার পোস্ট 1, টেস্ট 2, হ্যালো ওয়ার্ল্ড একটা পোস্ট আছে। আমরা কি ফ্রন্ট এন্ড এগুলো দেখতে পাচ্ছি? দেখি তো একটু, একটু নিচের দিকে যদি আসি, হ্যাঁ, হ্যালো ওয়ার্ল্ড, টেস্ট পোস্ট, টেস্ট 2, রাইট? আচ্ছা, আমি একটা নতুন পোস্ট ক্রিয়েট করি, আমার কিন্তু 3টা পোস্টই আছে। আমরা যখন এখানে ক্লিক করব, দেখতে পাবো অ্যাড এ টাইটেল। টাইটেল মানে কি? আমার পোস্টের একটা টাইটেল দিব, আমি বলবো পোস্ট 3 ফাইনাল। ফাইন, আমার এই পোস্টটার জন্য আমি কিছু টেক্সট লিখলাম। টেক্সট, আমি এটাকে একটু বড় করি, হ্যাঁ, আমি 2-3 লাইনের একটা টেক্সট লিখলাম। ফাইন, লিখে আমি পাবলিশে দিব। পাবলিশ, কিচ্ছুই করলাম না। আমি যদি এই পেজটাকে আমি যে পাবলিশ করলাম, আমি সামনে আসলে, ফ্রন্ট এন্ডে আসলে আমি দেখতে পাচ্ছি না আমার পোস্টটা, যে 3টা ছিল ওই 3টাই। আচ্ছা, আমাকে যদি পরিবর্তন দেখতে হয় সাইটে, যে আমি কোনো পরিবর্তন করার পরে, নতুন কিছু অ্যাড করার পরে, নতুন কিছু এডিট করার পরে, নতুন কোনো কিছু ডিলিট করার পরে, আমাকে আমার ব্রাউজার, না এটা, এই ব্রাউজারের অ্যাড্রেস বারের ঠিক পাশে একটা বাটন আছে, এটাকে বলে রিলোড দ্য পেজ। এটাকে রিফ্রেশ বাটনও বলা হয়। আমরা যখন এটাতে ক্লিক করব, তখন আমাদের যে পরিবর্তন করলাম, সেই চেঞ্জটা আমরা দেখতে পারবো। সি, এখন আমাদের 4টা পোস্ট চলে আসছে, যেটা করছি সেটা সবার উপরে আছে, তার মানে লাস্ট পোস্টটা সবসময় টপে থাকে। কারো কোনো কোয়েশ্চেন আছে? নাই? মজার না বিষয়গুলো? কথা হ্যাঁ, বলেন। মজার মজার ভাইয়া। আচ্ছা, তো এখন আরেকটা ফিচার আছে এই পোস্টের সঙ্গে, আমি চাইলে একটা ছবিও অ্যাড করতে পারবো। একটু নিচের দিকে যদি আসি, দেখেন ফিচার ইমেজ নামে একটা সেকশন আছে, সেট ফিচার্ড ইমেজ। আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে লাইব্রেরি নামে যে ট্যাব, এই যে 2টা অপশন দেখতেছি, এগুলাকে আমরা বলি ট্যাব বার। আস্তে আস্তে জানা হয়ে যাবে কোনটাকে কি বলে, যেহেতু প্রতিনিয়ত কাজ করবো এটা নিয়ে। এটাকে বলে ট্যাব। তো মিডিয়া লাইব্রেরির যে ট্যাবটা আছে, এখানে অনেকগুলো আগের পিকচার আছে, মানে অলরেডি আপলোড করা এই ওয়েবসাইটে। আর আমি যদি নতুন একটা পিকচার নিতে চাই, আপলোড ফাইলসে ক্লিক করব, সিলেক্ট এ ফাইল। আপনার পিসিতে অথবা ল্যাপটপে কোন জায়গায় ছবি আছে সেটাকে সিলেক্ট করতে হবে আপনার। সিলেক্ট করে আপনি মনে করেন এই পিকচারটাকে আমি সিলেক্ট করলাম, করে আমি এখানে নিয়ে আসলাম, সঙ্গে সঙ্গে এটা আপলোড হয়ে গেল। যখন এটা সিলেক্টেড অবস্থায় থাকবে, তার মানে এটা সিলেক্ট করা আছে। আমি যদি এটার উপরে ক্লিক করি, তার মানে আমার এখন এই ছবিটা সিলেক্ট করা আছে। আমি সেট ফিচার ইমেজে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই ইমেজটা আমার পোস্টের সঙ্গে অ্যাড হবে। বাট আমি চাচ্ছি এটাকেই অ্যাড করতে, যেটা আমি আপলোড করেছি। ফাইন, এখানে একটু খেয়াল করবেন, অল্টার টেক্সট, এই যে বক্সটা, এগুলো আমরা পরে জানবো। এগুলো আমরা যখন এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজ করব, তখন এগুলো প্রয়োজন হবে, আমি এগুলোতে যাব না। টাইটেল, এটাও খুব গুরুত্বপূর্ণ। ক্যাপশন, ডেসক্রিপশন, এগুলো আমাদের এসইওর জন্য খুব গুরুত্বপূর্ণ।
এই জিনিসগুলো আমরা এখন আলোচনা করব না, এসইও মডিউল যখন আসবে তখন কথা বলবো। ফাইন, আমি আমার ইমেজটাকে সিলেক্ট করলাম, সেট ফিচার ইমেজ করব। এক্সেলেন্ট, আমার পোস্টের সঙ্গে আমার ইমেজটা অ্যাড হয়ে গেছে। আমি আপডেট করি, পাবলিশ করছিলাম, এখন আপডেট করলাম। আমি যদি ফ্রন্ট এন্ডে এসে আবার একটু পেজটাকে রিলোড করি এবং আমি আমার ফাইনাল পোস্ট এটাকে ক্লিক করি, তখন আমি সিঙ্গেল পোস্টটাকে দেখতে পাচ্ছি। ওয়াও, তাহলে আমার ইমেজটা শো করতেছে, আমার টাইটেলটা শো করতেছে, কবে পোস্ট করছি, তারিখ, তারপরে এটা কে পোস্ট করছে সেই নামটা শো করতেছে, বাই, তারপরে আমি যে টেক্সট দিছিলাম টেক্সট সেটা শো করতেছে। আমি কিন্তু এখন খেয়াল রাখবেন পোস্ট 3 ফাইনাল পোস্ট ইন্ডিভিজুয়াল পোস্টের মধ্যে আছে। আমি যদি আবার ব্যাকে যেতে চাই, এই ক্লিক টু গো ব্যাক বাটনে ব্রাউজারে ক্লিক করব, আমি চলে আসলাম। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? হ্যাঁ আমি করবো। আমি এটা বুঝতে পারি নাই। হ্যাঁ আমি বলতে চাচ্ছি যে ওখানে কে পোস্ট করেছে সেটা তো আপনি আমাদেরকে দেখাননি তাই না? ওটা তো আপনি নিশ্চয়ই সিলেক্ট করে দিয়েছেন যে যে পোস্ট করেছে বাই ফ্রিল্যান্সার সাকি, মানে যে পোস্টটা করেছে ওটা নিশ্চয়ই আরেকটা অপশন। হ্যাঁ, এই নামগুলা আমরা মানে এখন যেহেতু একজন মানে আমি অ্যাডমিন হিসেবে পোস্ট করতেছি, তখন আমার নামই দেখাচ্ছে। অন্য কেউ এটা যদি কি বাই ডিফল্ট থাকবে নাকি ওটা আমাকে করে দিতে হবে? এটা বাই ডিফল্ট থাকবে, যে ইউজার থাকবে তার নামটাই থাকবে। আপনি চাইলে এটাকে, আমরা চাইলে এটাকে হাইড করতে পারবো, আমরা দেখব কিভাবে হাইড করা যায়। ঠিক আছে, অলরাইট। তো স্যার প্লাগ স্যার অ্যাক্টিভ করার পরে স্যার হচ্ছে আমরা কোথায় যে স্যার আমরা টেক্সটটা করলাম, একটু আরেকবার যদি একটু দেখাতেন। সেটা তো রেকর্ডেড ভিডিও, আপনি চাইলে দেখতে আচ্ছা পারবেন। আচ্ছা, পরেও দেখতে পারবো, হ্যাঁ। তো আমরা ক্লাসটা আগাই। হ্যাঁ, জি স্যার। আপনি, আমি বুঝতেছি আপনি হয়তো আমার সঙ্গে সঙ্গে করতে চাচ্ছেন, বাট এটা ভালো আইডিয়া হবে না। বেটার হবে আপনি যদি মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন, আপনি যখন পরবর্তীতে করবেন আপনার জন্য ইজি হবে। পাশাপাশি আপনার জন্য আমার রেকর্ডেড ভিডিওটাও থাকবে। জি স্যার। স্যার রেকর্ডেড ভিডিও যতগুলো আছে সবগুলো তো আমরা ডাউনলোড করে পরে নিতে পারবো তাই না? হ্যাঁ, অবশ্যই ডাউনলোড করে আপনার পিসি ল্যাপটপে আপনি রেখে দিতে পারবেন। থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, তো এই পর্যন্ত আমরা আসলাম। এখন আমার পোস্ট দেখতে, ওকে, আরেকটা বিষয় আছে করে যাচ্ছে একসঙ্গে বলতে পারবো যাতে ইজি হয়, জন্য আলাদা আলাদা করে বলছি। এখানে একটা ক্যাটাগরি সেকশন দেখতে পাচ্ছি, এটা কেন দরকার? ক্যাটাগরিটা পোস্টে কেন আছে? কারণ আমরা এই পোস্ট ক্যাটাগরিটা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে কাজে লাগাবো। এটা হতে পারে, লেটস সে আমরা যখন বলবো আমার 3 ধরনের ক্যাটাগরি আছে, ইথিক্যাল হ্যাকিং, ডিজিটাল মার্কেটিং, এসইও, ওয়েব ডিজাইন। তার মানে আমার কন্টেন্টের ক্যাটাগরিকে ভিত্তি করে আমি আনলিমিটেড ক্যাটাগরি তৈরি করতে পারবো। দিস ইজ দা বেনিফিট। তো আমি আমার যে কন্টেন্ট লিখবো, যে তথ্য আমি যে পোস্ট আমি করব, সেটার একটা আলাদা ক্যাটাগরিও আমি ক্রিয়েট করতে পারবো। অ্যাড নিউ ক্যাটাগরি এখান থেকেও করতে পারবো। আমি নতুন ক্যাটাগরিটা লিখে টেস্ট ক্যাটাগরি এখান থেকেও দিতে পারি, এখান থেকেও দিতে পারি। অ্যাড নিউ ক্যাটাগরি, আরেকটা ওয়ে আছে আমার ক্যাটাগরি অ্যাড করার। বাম দিকে যদি খেয়াল করেন ক্যাটাগরিজ, আমি যদি এখানে চলে আসি, আমি এখানে যাব না। আমি করলাম কি, আমার কার্সরটা ওখানে নিয়ে আমার উইন্ডোজের, যেহেতু আমি উইন্ডোজ ব্যবহার করি, আমি কন্ট্রোলে চাপ দিব। যারা ম্যাক ইউজ করে তারা কমান্ডে ক্লিক করবেন, করে আপনারা মাউসের লেফট বাটনে ক্লিক করবেন। তখন হবে কি, ওটা আরেকটা নতুন ট্যাবে, ব্রাউজারের নতুন ট্যাবে ওপেন হবে, আপনাকে বারবার মুভ করতে হবে না। তো আমি ট্যাবের মধ্যে কাজ করতে ইজি হয়। আমি এই ক্যাটাগরিতে যদি আসি, দেখেন একটু আগে যেটা আমি ক্রিয়েট করেছি টেস্ট ক্যাটাগরি, এটা অলরেডি আছে।
আমি এখান থেকে চাইলে আরো একটা ক্যাটাগরি আমি অ্যাড করে নিতে পারি। স্লাগটা কি পরে বলবো, এটা আপাতত ইম্পর্টেন্ট না। আর প্যারেন্ট ক্যাটাগরিটা একটু বুঝি আমি। আচ্ছা, আমি যে এই ক্যাটাগরিটা তৈরি করতেছি, এটা কি স্ট্যান্ড অ্যালোন নাকি এটা কোনো সাব ক্যাটাগরি? তার মানে আমরা একটা প্যারেন্ট ক্যাটাগরি তৈরি করতে পারি, একটা সাব ক্যাটাগরি তৈরি করতে পারি। তার মানে এক্সাম্পলে যাই, মনে করেন ক্লথস। ক্লথস এর কিন্তু সাব ক্যাটাগরি আছে, মেল, ফিমেল। আচ্ছা, ফিমেইলের মধ্যে আছে শাড়ি, থ্রি পিস। ওগুলা কিন্তু ফিমেইলের আন্ডারে সাব ক্যাটাগরি, শাড়ি আর একটা হচ্ছে থ্রি পিস। মেইল হচ্ছে আরেকটা ক্যাটাগরি, আর ওই মেইলের প্যারেন্ট ক্যাটাগরি হচ্ছে ক্লথস। তাহলে প্যারেন্ট ক্যাটাগরি যদি ক্লথস হয়, সাব ক্যাটাগরি হবে মেইল, তারও সাব ক্যাটাগরি হবে টি শার্ট। টি শার্টেরও সাব ক্যাটাগরি কি হতে পারে? টি শার্টের কোনো সাব ক্যাটাগরি নাই। সো টি শার্ট পর্যন্তই থাকি। প্যারেন্টস ক্যাটাগরি হচ্ছে ক্লথস, সাব ক্যাটাগরি মেল, ফিমেল দুইটা থাকতে পারে। আচ্ছা, দুইটাই করলাম। মেইলে থাকবে টি শার্টস, প্যান্টস। প্যান্টসের আবার সাব ক্যাটাগরি থাকবে জিন্স, নরমাল। আচ্ছা, প্যান্টসের মধ্যে জিন্স, নরমাল। আরেকটা সাব ক্যাটাগরি হতে পারে ফুল প্যান্ট, হাফ প্যান্ট। আমি বুঝাইতে পারছি ক্যাটাগরির উদ্দেশ্যটা? মানে আমি যে পোস্ট করব সেই পোস্টের প্রয়োজন অনুসারে আমি ক্যাটাগরি গুলা অ্যাড করতে পারি। এটার আরো একটা সুবিধা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য এটা অনেক ফ্রেন্ডলি এবং অনেক হেল্প হবে যখন আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজ করব। এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? নাই? ভেরি গুড। আচ্ছা, তো আমরা আমাদের কন্টেন্ট গুলাকে প্রয়োজন মতো ক্যাটাগরি ওয়াইজ করে দিতে পারি। আপডেট ডান। আমাদের কি কি পোস্ট আছে আমরা অল পোস্টে গেলে আমরা দেখতে পাবো। সি, আমরা যদি এডিট করতে চাই, তখন আমরা যে পোস্টটাকে এডিট করতে চাচ্ছি ওটার উপরে কার্সর নিলে ছোট্ট করে একটা এডিট অপশন দেখাবে। আমি এডিট বাটনে ক্লিক করলে ঠিক ওই পোস্টটাতে আমাকে নিয়ে যাবে এবং আমি আমার প্রয়োজন মতো পরিবর্ধন করতে পারবো। ফাইন। আচ্ছা, তারপরে আছে এখানে পেজেস। এখন একটা ইন্টারেস্টিং বিষয় হলো, আমরা যে দেখেছি, আমরা যখন ওয়েবসাইটের সংজ্ঞা শিখেছি, ওয়েব পেজের সংজ্ঞা শিখেছি, ওয়েবসাইট তৈরি হয় বিভিন্ন পেজের সমন্বয়ে, তাই না? এটাই তো শিখেছিলাম, যদি মনে হয় রিকল করেন তো একটু। অনেকগুলা পেজের সমন্বয়ে আমরা একটা ওয়েবসাইট তৈরি করি। তো আমরাও বেশ কিছু পেজ তৈরি করতে পারি কোনো কোডিং ছাড়াই। জাস্ট বলবো পেজ ক্রিয়েট হয়ে যাও, পেজ ক্রিয়েট হয়ে যাবে। না, আমাদেরকে নিজেদেরই করতে হবে, মুখে বললেই হবে না। যেমন এখানে অনেকগুলো পেজ আছে, এই পেজগুলোকে আমরা ক্রিয়েট করি। লেটস সে আমরা একটা পেজ ক্রিয়েট করবো। আমরা পেজেসে চলে আসি, অ্যাড নিউ পেজ। আচ্ছা, আমাদের পেজের একটা নাম দিতে চাই আমি, কি হতে পারে? যেহেতু এখানে দেখতেছি হোম পেজ, আমরা একটা পেজের নাম দিই হোম। ওকে। আরেকটা কোয়েশ্চেন কারো কারো মনে আসতে পারে, আমি কি বাংলা লিখতে পারবো না? অবশ্যই পারবেন। আপনার যদি অভ্র, আমি অভ্র ইউজ করি, আপনারা যদি করেন তো, অথবা অনেকেই কি জানি বিজয় ইউজ করতে পারেন। হোম, আমি হোম বাংলাও ইউজ করতে পারবো, ঠিক আছে, কোনো সমস্যা নাই। তো আমি এটাকে একটু রিসেট করে দিই, আমি ইংলিশেই যাব। হোম, আমার পেজের নাম হবে হোম পেজ। ওকে, আমার কিচ্ছু, আমি কোনো টেক্সট লিখবো না। আরেকটা জিনিস খেয়াল করেন,
আমার পোস্ট এবং পেজের মধ্যে বেশ কিছু পার্থক্য আছে। আমার ফিচার ইমেজ অ্যাড করা যায়, বাট আমার পেজের মধ্যে কোনো ক্যাটাগরি নাই কিন্তু। অলরাইট, কিন্তু ক্যাটাগরির পরিবর্তনে আমার একটা টেমপ্লেট নামে একটা কথা আছে। পেজ নো টাইটেল, পেজ উইথ সাইড বার, পেজ উইথ ওয়াইড ইমেজ। টেমপ্লেটের একটা প্রাথমিক সংজ্ঞা আমি বলেছিলাম যে এই অপশনটা একটা টেমপ্লেট, এই 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 সেকশনটা একটা টেমপ্লেট, আবার এই সব কিছুর সমন্বয়ে পুরা এই পেজটা একটা টেমপ্লেট। এই সেই টেমপ্লেট এরিয়া, ঠিক আছে, যেখানে আমরা সিলেক্ট করতে পারবো আমাদের প্রয়োজন মতো। পেজ নো টাইটেল, মানে আমরা একটা পেজ ক্রিয়েট করব, সেটার কোনো টাইটেল থাকবে না। আমরা একটা পেজ ক্রিয়েট করব, পেজ উইথ সাইড বার। সাইড বার মানে হচ্ছে আমার পেজে যদি সাইডে কোনো অংশ থাকে একটা পেজে, তখন এটাকে সাইড বার বলে। আর বলেছিলাম একটা পেজের উপরের অংশকে হেডার পার্ট বলে, মাঝখানের অংশটাকে বডি এরিয়া বলে, আর নিচের অংশটাকে ফুটার এরিয়া বলে। ক্লিয়ার? কারো কোনো কোয়েশ্চেন? ক্লিয়ার। আচ্ছা, আমরা এখন এক্সাইটমেন্টে প্রবেশ করতে যাচ্ছি। আমরা হোম পেজ তৈরি করছি, পাবলিশ করব। সি, এতটাই সহজ, কোনো কোড লিখতে হয় না। একটা পেজে কতগুলো কোড সেটা আমি এখনই দেখাবো। আচ্ছা, আমরা যে একটা পেজ তৈরি করেছি, এই পেজটাকে যদি দেখতে চাই, এই যে পারমা লিংক নামে যে একটা লিংক আছে, আমি আমার কিবোর্ডের কন্ট্রোল ধরে মাউসের লেফট বাটনে ক্লিক করলাম, সেটা নতুন একটা ট্যাবে, একটা হোম পেজ, আমি যে পেজটা ক্রিয়েট করেছি। আমি যদি একটু পেজের কোডগুলো দেখি, আমি মাউসের রাইট বাটন ক্লিক করে একটু স্ক্রল করে ভিউ পেজ সোর্স, মানে কি পরিমাণ কোড এটার জন্য লিখতে হয়েছে এই পেজটা তৈরি করতে, দেখতে পাচ্ছেন? মাথা ঘুরতেছে? দেখতে পাচ্ছি। জি স্যার, অনেক কোডিং করা। তো অনেক কোড করা, আর আমরা এই পেজটা শুধুমাত্র কয়েকটা ক্লিকের মাধ্যমেই করতে পেরেছি। এটাকে আরো আরো স্ট্যান্ডার্ড করব, আরো অনেক কিছু অ্যাড করব, ফাইন। কিন্তু একটু আসি, আমার ডোমেইন নেম কি? আপনাদের ব্রাউজারের মধ্যে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনাদের ডোমেইন নেম। হয়তো কেউ নাম দিয়েছেন, নামের পরে ডট লোকাল লেখা আছে, তাই না? ওইটাই হচ্ছে আপনাদের ডোমেইন নেম। কিন্তু আমরা যে হোম পেজটা তৈরি করেছি সেটা কিন্তু ডোমেইনে না, সেটা ফরওয়ার্ড স্ল্যাশ। মনে আছে লাস্ট ক্লাসে আমরা শিখেছিলাম ডান দিকে, বাম দিক থেকে ঝরে ডান দিকে যে লাঠিটা পাকা হয়ে যাবে সেটাকে আমরা বলবো ফরওয়ার্ড স্ল্যাশ। তো ওই নামের পরে একটা ফরওয়ার্ড স্ল্যাশ আছে, সেই ফরওয়ার্ড স্ল্যাশের পরে হোম লেখা। আর আমি যদি এটাকে কেটে দিয়ে আমার ডোমেইনে যাই, তাহলে কিন্তু এটা দেখাচ্ছে, মানে এটা আমি যে পেজটা ক্রিয়েট করেছি সেটা কিন্তু হোম পেজে না। আমি যদি চাই, আমি যে পেজটাকে ক্রিয়েট করেছি এই হোম পেজটা, এইটাকে আমার ডোমেইনে ল্যান্ডিং পেজ হিসেবে দিব। আচ্ছা, ল্যান্ডিং পেজ বলতে আমি কি বুঝি? ল্যান্ডিং পেজ বলতে আমি যখন কোনো ডোমেইন নেম লিখি, লেটস সে ishikhan.academy, লেটস সে 24livenewspaper.com, অথবা facebook.com, লেখার পরে যেখানে আমি ল্যান্ড করি, যেখানে আমাকে নিয়ে যায়, ওটাকেই আমরা বলি ল্যান্ডিং পেজ, অথবা হোম পেজ, অথবা ফ্রন্ট পেজ আমরা বলে থাকি। এবং আমরা আজকে থেকে এটাই বলবো। কি কি বলি? ল্যান্ডিং পেজ, ফ্রন্ট পেজ, হোম পেজ। ঠিক আছে? তো আমরা একটা পেজ তৈরি করছি যেটার নাম হোম পেজ,
কিন্তু আমাদের ডোমেইনে গেলে সেই পেজটা আসে না। আমরা ওই পেজটাকে ল্যান্ডিং পেজ হিসেবে সেট করতে চাই। কিভাবে করব? আমাদের এখানে খুব ইজি। সেটিংসে চলে আসব, এসে রিডিং ক্লিক করব। রিডিং এ এখানে এসে স্ট্যাটিক পেজ, আমি একটা আমার হোম পেজকে আমি একটা স্ট্যাটিক পেজে সিলেক্ট করতে চাই। ওই পেজটা, যে পেজটা একটু আগে আমি ক্রিয়েট করেছি। সি এখানে আমার হোম পেজটা চলে এসেছে। আমি হোম পেজটাকে সিলেক্ট করে সেভ দিব। দেওয়ার পরে এখন যদি আমি আমার ডোমেইনে আসি, সি দ্য ম্যাজিক, আমার হোম পেজটা সিলেক্ট হয়ে গেছে ল্যান্ডিং পেজ, ফ্রন্ট পেজ অথবা হোম পেজ হিসেবে। কারো কোনো কোয়েশ্চেন আছে? ওকে, আচ্ছা, এই পর্যন্ত তো করলাম। আরো কিছু কাজ রয়ে গেছে ফিচার দেখানোর ক্ষেত্রে, আমি করি নাই। সেটা হচ্ছে এই পোস্ট সেকশনে যে ক্যাটাগরিগুলো আমরা প্রথম ওয়ার্ডপ্রেস সেটআপ দেওয়ার পরে থাকবে, আপনারা যদি এখন যারা যারা করেছেন বা করবেন, আপনারা দেখবেন ক্যাটাগরিজে আসলে আপনাদের কিন্তু এগুলো নাই। আপনাদের একটা ক্যাটাগরি থাকবে, যে ক্যাটাগরিটার নাম থাকবে আনক্যাটাগরাইজড। অবশ্যই সেই আনক্যাটাগরাইজড ক্যাটাগরিটাকে প্রয়োজন মতো একটা ক্যাটাগরির নাম দিয়ে দিবেন। ইনস্ট্যান্টলি যদি কোনো নাম নাও থাকে, পরবর্তীতে ওই আনক্যাটাগরাইজড ক্যাটাগরিটাকে আপনার ওয়েবসাইটের অথবা ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস অনুযায়ী একটা ক্যাটাগরির নাম অবশ্যই দিয়ে দিতে হবে। এটা মাস্ট ডুয়েবল একটা টাস্ক, এটা করতেই হবে। আচ্ছা, আরেকটা কাজ করতে হবে। সেটিংসে আসার পরে পারমালিঙ্কস নামে একটা অপশন পাবেন সাব মেনুতে। সেই সাব মেনুতে আসার পরে খেয়াল রাখতে হবে পোস্ট নেম সিলেক্ট করা আছে কিনা। আচ্ছা, কেন পোস্ট নেম সিলেক্ট করা আছে কিনা, অন্যগুলা কি, আর কেন আমি পোস্ট নেমে সিলেক্ট করব? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইট, এই শব্দটা আমরা প্রতিনিয়ত আজকের পর থেকে শুনবো। ও, সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি ওয়েবসাইট কিনা। আমরা যে সিএমএস টা ব্যবহার করতেছি, এইখানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ওই যে গুগল মামা আমাদেরকে 20টা নিয়ম দিছে, অ্যাকচুয়ালি কিন্তু 20টা নিয়ম নাই, আরো বেশি আছে। আমি এক্সাম্পল হিসেবে 20টাকে আমি ধরতেছি। তো ওই যে গুগল মামা আমাদেরকে 20টা নিয়ম দিছে, সেই নিয়মগুলা এই ধরনের মানে এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ব্যবহার করে যদি আমরা তৈরি করি, তাহলে আমাদের জন্য খুব ইজিলি অ্যাচিভেবল হবে ওই 20টা নিয়ম ইমপ্লিমেন্ট করার জন্য, উইদাউট কোডিং একটা নতুন ওয়েবসাইট তৈরি করতে। কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা, এই জন্যই আমরা আমাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজড ওয়েবসাইটের অনেকগুলো নিয়মের মধ্যে এই ওয়ার্ডপ্রেস ব্যবহার করলে এই জিনিসগুলো করতে হয়, মানে মাস্ট ডুয়েবল কিছু টাস্ক, যাতে আমার ওয়েবসাইটটা সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি হয়। আচ্ছা, তাহলে এখানে সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলিনেসের সঙ্গে কি সম্পর্ক, আমি আরো ভালো করে বুঝতে চাই, একটু বোঝার চেষ্টা করি। আমি দেখি এই যে পুরা জিনিসটা আছে না, এই যে অ্যাড্রেসটা, এটাকে আমরা কি বলি? এই পুরা আমি যেটাকে হাইলাইট করলাম, সিলেক্ট করলাম, এটাকে আমরা বলি ইউআরএল। ইউআরএল এর ফুল ফর্ম হচ্ছে ইউনিফাইড রিসোর্স লোকেটর, ডোমেইন নেমের ইউআরএল। আচ্ছা, এই ইউআরএলটা হিউম্যান রিডেবল না। এই প্লেনটাকে যদি আমি সিলেক্ট করি, কিভাবে হিউম্যান রিডেবল না? কারণ এটা কোনো মিনিংফুল ইউআরএল না। এতটুকু পর্যন্ত মিনিংফুল, হিউম্যান রিডেবল। ফরওয়ার্ড স্ল্যাশের পরে কোয়েশ্চেন মার্ক, পি ইকুয়াল টু 1 2 3,
দিস ইজ নট হিউম্যান রিডেবল। কোন জিনিসটা আমার কাছে হিউম্যান রিডেবল না? যেটা আমি পড়ার পরে আমার কাছে মনে হবে এটা কোনো কিছু মিন করে না, সেই ধরনের কন্টেন্টই হচ্ছে হিউম্যান রিডেবল না। আর যেটা পড়ে আমি কোনো কিছু মিন বা কোনো কিছুর মিনিং হয়, যেমন এই লাইনটা পড়লে এটা হিউম্যান রিডেবল এবং এটা একটা অর্থ বহন করে, এই ধরনের ইউআরএল কে হিউম্যান রিডেবল ইউআরএল বলে। কারো কোনো কোয়েশ্চেন? খুব কঠিন না কিন্তু। তো ওকে, তো হিউম্যান রিডেবল ইউআরএল ক্লিয়ার তো না? আচ্ছা, কেন হিউম্যান রিডেবল? কারণ যেটা হিউম্যান রিডেবল ইউআরএল ওইটাই সার্চ ইঞ্জিন পছন্দ করে। সার্চ ইঞ্জিনকে, সার্চ ইঞ্জিনের এক্সাম্পল হচ্ছে google.com একটা সার্চ ইঞ্জিন, আরেকটা এক্সাম্পল আমি বলেছিলাম bing.com যেটা মাইক্রোসফট কোম্পানির বিলংস করে। আচ্ছা, ডে এন্ড টাইম কেন এটা দিব না? ডিপেন্ড করবে আমি কোন টাইপের স্ট্রাকচার পারমালিঙ্ক সিলেক্ট করব, ডিপেন্ড করবে এটা কোন ধরনের ওয়েবসাইট এইটার উপরে। যেমন আমি যদি ডে এন্ড টাইম সিলেক্ট করি, এটা হওয়া উচিত আমার নিউজ পেপার টাইপ ওয়েবসাইটের জন্য। কেন? ওয়াই? বিকজ নিউজ পেপার প্রতিদিন নিউজ পাবলিশ করে, ওইটাতে মান্থ আছে, ইয়ার আছে এবং ডেট আছে। তারপরে কি আসবে? স্যাম্পল পোস্ট। ওকে, নিউজ পেপারে কি পাবলিশ হয়? নিউজ পাবলিশ হয়, টাইটেল পাবলিশ হয়। লেটস সে রিয়াল ম্যাচের আগে বায়ার্নের ধাক্কা অথবা বিবিসির সংক্ষিপ্ত তালিকায় 20 লেগ স্পিনার। আমি যদি এই নিউজটাতে ক্লিক করি, ইউআরএলটা খেয়াল করেন, /post name post-1274112, this is not human readable। আচ্ছা, এটা 50% হিউম্যান রিডেবল। পোস্টের একটা সংখ্যা আছে, ইউনিক সংখ্যা। ওকে, অ্যাকচুয়ালি আমরা আরেকটু যদি আসি অন্য একটা নিউজ পরে, আমি তাহলে স্কিপ করে, সারা দেশে কালবৈশাখী ঝড়ের সতর্কতা জারি। ও মাই গড, তাই নাকি? আচ্ছা, তাহলে আমি ক্লিক করলাম এই নিউজটার টাইটেলে, দেখেন এটা ন্যাশনাল নিউজের আন্ডারে, ক্যাটাগরির আন্ডারে ইয়ার, মান্থ, ডেট, তারপরে একটা পোস্টের আলাদা একটা মানে ইউনিক সংখ্যা। এই সংখ্যাটা শুধুমাত্র এই পোস্টের জন্য। এর পরে যে পোস্টটা করা হয়েছে সেটা নিশ্চয়ই 02 এর পরে 03। দ্যাটস হাউ ইটস ইউনিক। তো এই জন্যই আমি বললাম আমাদের পারমালিঙ্কটা, এই ধরনের ডে এন্ড টাইম পারমালিঙ্কটা নিউজ পেপার টাইপ ওয়েবসাইটের জন্য পারফেক্ট। আপনারা কি এগ্রি আমার সঙ্গে? এগ্রি। নিউজপেপারের আর জন্য কেউ? অবশ্যই একই। ওকে ওকে, তারপরে হচ্ছে পার্মালিঙ্ক একটা, আচ্ছা পরে করবো এখন। বলেন। আমি না। যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে পার্মালিঙ্ক একটা ওয়েবসাইটের জন্য একটা কি নির্দিষ্ট, নাকি আমরা পোস্টের জন্য ওটা কাস্টমাইজ করতে পারবো পোস্ট ওয়াইজ, নাকি ওয়েবসাইটের জন্য একটাই পার্মালিঙ্ক হয়? ওয়েবসাইটের জন্য এটা সিলেকশন করতেছি আমরা, পুরো ওয়েবসাইটের জন্য যে টাইপ আমরা সিলেক্ট করব প্রত্যেকটার জন্য ওইভাবেই আসবে। আচ্ছা, তো আমরা সবসময় পোস্ট নেই, এটা হচ্ছে ভেরি সিম্পল এন্ড ভেরি ইউজার ফ্রেন্ডলি, সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি। মানে যেটাই হবে, পোস্ট নেমের জায়গায় আমার যদি হোম পেজ হয় এখানে দেখাবে /হোম পেজ, পোস্ট নেমের জায়গায় পোস্টের টাইটেলটা এখানে শো করবে। দ্যাটস ওয়াই আমরা পোস্ট নেমে যাব। এটা হচ্ছে অনেকগুলো কাজের মধ্যে ফার্স্ট কাজ আফটার ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন যেগুলো দেখলাম। আচ্ছা, আমরা একটা হোম পেজ তৈরি করেছি,
নেক্সট 5-10 মিনিটসের মধ্যে এটাকে আরেকটু আপডেট করে ফেলবো আমরা। যেমন আমরা এখন তারপরের যে স্টেপটা হবে, আমরা চলে যাব অ্যাপিয়ারেন্স সেকশনে। অ্যাপিয়ারেন্স সেকশনের আন্ডারে আমি দেখতেছি থিমস নামে একটা অপশন আছে সাব মেনুতে, সেই থিমসে চলে যাব। থিমসটা কি? থিমসটা হচ্ছে আমাদের মোবাইল স্মার্টফোন ইউজ করি না আমরা, কিন্তু আমাদের মোবাইল ফোনে স্মার্টফোনের থিম চেঞ্জ করতে পারি। থিম চেঞ্জ করলে কি হয় আমাকে বলেন তো, স্মার্টফোনের থিম চেঞ্জ করলে কি হয়? মোবাইল নতুনত্ব দেখা যায়, বিভিন্ন ভিন্ন ভিন্ন রকম। আইকন গুলো চেঞ্জ হয়ে যায়, ব্যাকগ্রাউন্ড জি চেঞ্জ স্যার। হয়, কালার কম্বিনেশন চেঞ্জ হয়। দিস ইজ থিম ইভেন্চুয়ালি। তো এই থিম আমাদের কাছে আমি বিশ্বাস করি একদম ফুললি ক্লিয়ার। থিম নিয়ে আমার কোনো ডেফিনিশনে যাওয়ার দরকার নাই। হোপফুলি আমরা সবাই স্মার্টফোন ইউজ করি, স্মার্টফোনের থিম চেঞ্জ করি, রাইট? তো আমাদের এই থিমটা আমাদের ওয়েবসাইটের জন্য সেম থিম, আমাদের মেনু ডিজাইন, ফুটার ডিজাইন, হোম পেজের কালার কম্বিনেশন, ডিজাইন, এগুলোই চেঞ্জ হবে। দিস ইজ থিম আমাদের এই ওয়ার্ডপ্রেসের মধ্যে। ওকে, আচ্ছা এটাতে আসতেছি। তার আগে আরেকটা প্লাগইনস আমাদেরকে ইনস্টল করে নিতে হবে, সেটা হচ্ছে অ্যাড নিউ প্লাগইনসে চলে আসবো। আসার পরে এখান থেকে আমরা এলিমেন্টর একটা প্লাগইনস ইউজ করব। এলিমেন্টরটা কি? আচ্ছা আসতেছি কি সেটা। এলিমেন্টর লেখার সঙ্গে সঙ্গে আমাদের সামনে প্রথম এই যে বাই এলিমেন্টর যে প্লাগইনসটা আসবে, সেই প্লাগইনসটাকে আমরা ইনস্টল করব। এই এলিমেন্টরটা কি? এলিমেন্টরটা হচ্ছে একটা ফিচার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে, যে প্লাগইনস যে ফিচারটাকে ব্যবহার করে আমরা খুব সহজেই একটা পেজের লেআউট তৈরি করতে পারি। লেআউট মানে কি? লেআউট মানে হচ্ছে আমি চাচ্ছি টেমপ্লেটের এই অংশে 1 2 3 তিনটা সেকশন থাকবে এবং এগুলো পাশাপাশি বসবে তিনটা, উপরে নিচে থাকবে দুইটা। এই ধরনের ডিজাইন করতে চাই। তো কোডিং ছাড়া মানে কোনো টুল ব্যবহার করে আমি চাই বাম দিকে একটা লেখা থাকবে, ডান দিকে আমার একটা পিকচার থাকবে। আমি এইরকম একটা লেআউট করতে চাচ্ছি আমার হোম পেজে। এই জিনিসগুলোকে আমাদেরকে তৈরি করতে সহজেই সহযোগিতা করবে, হেল্প করবে এই টুলটা। কোন টুলটা? এলিমেন্টর টুলটা। এই এলিমেন্টর ব্যবহার করেই আমরা আমাদের পেজের ডিজাইন করব, লেআউট তৈরি করব। কারো কোনো কোয়েশ্চেন নাই? ফাইন, ইনস্টল করার পরে অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করে আমরা অ্যাক্টিভ হয়ে গেল তো গুড। আমরা এখন চলে যাব অ্যাপিয়ারেন্স, থিমস, গিয়ে আমরা অ্যাড নিউ থিমে ক্লিক করব। অ্যাড নিউ থিম ক্লিক করার পরে আমাদের সামনে অনেকগুলো থিম চলে আসবে। আমরা অনেকগুলো থিম থেকে একটা থিমকে সিলেক্ট করব। সেই থিমটার নাম হচ্ছে হ্যালো থিম। হ্যালো থিমটা কেন? কারণ হ্যালো থিমটা হচ্ছে এলিমেন্টরের একটা প্রি-বিল্ট থিম, যেটাকে কাস্টমাইজ করতে এবং সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি আমাদের অনেক সুবিধা হবে। আপনি এখানে যদি নাও দেখেন হ্যালো এলিমেন্টর থিম, আপনি এই সার্চ বারে সার্চ করবেন হ্যালো থিম। হ্যালো থিম, হ্যালো এলিমেন্টর, নট থিম। হ্যালো এলিমেন্টর লেখার সঙ্গে সঙ্গে প্রথমেই যে থিমটা আসবে ওটাকে আপনি অ্যাক্টিভ করবেন, সরি ইনস্টল করবেন। আমার এখানে ইনস্টল করা আছে বলেই এটা আছে। আমি ইনস্টল করার পরে অ্যাক্টিভ বাটনে ক্লিক করবেন, আর যখন দেখবেন এই জায়গাটার মধ্যে আপনার থিমটা আছে, তার মানে ওটা অ্যাক্টিভ অবস্থায় আছে। আর যদি এইখানে যেটা আমাদের আগের থিমটা ছিল এটাকে অ্যাক্টিভ করি, দেখেন এটা চলে আসছে প্রথমে, হ্যালো এলিমেন্টর চলে গেছে। তার মানে আমাদের এখন থিম অ্যাক্টিভ অবস্থায় আছে এই 2024। বাট না, আমরা হ্যালো এলিমেন্টর ব্যবহার করতে চাই।
আমরা এটাকে অ্যাক্টিভ করব। সো আমাদের প্রথমে হ্যালো এলিমেন্টর থিমটা অ্যাক্টিভ করা আছে, ডান। আমরা যদি আমাদের ডোমেইনে চলে আসি, আমরা এখন একটা পরিবর্তন দেখবো আমাদের থিমের। সি, কারণ এই হ্যালো এলিমেন্টর থিমের নিজস্ব ডিজাইন আমরা দেখতে পাচ্ছি। গুড। আমি চাচ্ছি না এইখানে এই লোগোটা থাকুক, কিছু থাকুক, আমি একদম স্ক্র্যাচ থেকে তৈরি করব। কিভাবে? এটা কোন পেজ? হোম পেজ। আমরা চলে যাব পেজেস, অল পেজেস। অল পেজেসে আসলে আমরা দেখতে পাচ্ছি হোম পেজ। এডিট বাটনে ক্লিক করব। এডিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা একটা নতুন একটা অপশন দেখতে পাচ্ছি, এডিট উইথ এলিমেন্টর। ভেরি গুড। আমরা এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করার আগে টেমপ্লেটে আমরা নতুন কিছু ফিচার দেখব। সেই ফিচারটা হচ্ছে এলিমেন্টর উইথ ক্যানভাস, এলিমেন্টর ফুল উইথ। দুই অপশন কিরকম সেটা আমরা দেখতেছি এক্ষুনি। আমি যদি এলিমেন্টর ফুল উইথ সিলেক্ট করে আপডেট করি আর ফ্রন্ট এন্ডে এসে আমরা আমাদের ল্যান্ডিং পেজটাকে রিফ্রেশ করি, দেখবো যে একটা হেডার আছে, একটা ফুটার আছে, হোম লেখাটা চলে গেছে। তার মানে এডিট ফুল উইথ হলে আমাদের হেডার থাকবে আর ফুটার থাকবে, মাঝখানে কিচ্ছু নাই। আমরা যদি এখানে আমরা যদি এখানে এলিমেন্টর ফুল উইথ না সিলেক্ট করে এলিমেন্টর ক্যানভাস সিলেক্ট করি এবং আপডেট বাটনে ক্লিক করি, তারপরে আমরা আমাদের ফ্রন্ট এন্ডে এসে এটাকে রিফ্রেশ করি, একদম ব্ল্যাঙ্ক, কিচ্ছু নাই। দ্যাটস গুড। আমরা এভাবেই শুরু করতে চাই। এখন আমরা যদি এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করি, আমরা একটা নতুন পেজে চলে যাব, যেখানে আমরা আমাদের হোম পেজটাকে ডিজাইন করতে পারবো। দেখি কিভাবে কি ডিজাইন করা যায়। আম, একটু সময় নিচ্ছে, যেহেতু অনলাইনে কাজ করতেছি, ওয়েদার ভালো না, কিন্তু লোকালে এটা খুব ইজিলি। ও, আপনারা যখন লোকালে কাজ করবেন অবশ্যই ইন্টারনেট কানেক্টেড থাকতে হবে, না হলে কিন্তু আপনাদের এরর দেখাবে, মনে রাখবেন। এটা লোডিং হয়ে গেলে আমরা এই পেজটাকে, হোম পেজটাকে একদম ব্ল্যাঙ্ক, কিচ্ছু নাই, এটাকে কাস্টমাইজ করব। বেসিক জিনিসগুলো দেখব, খুব বেশি দেখবো না আজকে, কারণ আমার কাছে মনে হয় এটাকে আর বড় না করাই ভালো হবে, যেহেতু একদম নতুন। এটাকেই প্র্যাকটিস করবেন। one second. যদি এরকম কোনো বক্স আছে যে লোড হচ্ছে না, আবার একটু রিফ্রেশ করে দিবেন। হ্যাঁ, মাঝে মধ্যে এরকম হয়, ইন্টারনেট কানেকশনের জন্য এটা হতে পারে, যেহেতু ওয়েদার খারাপ আসলে সারা বাংলাদেশে, সো এরকম হতে পারে। একটু অপেক্ষা করব। এই যে আমাদের লোড হয়ে গেছে এলিমেন্টর, খেয়াল করবেন এটা হচ্ছে আমাদের মানে পেজ। এই পেজটা, ব্ল্যাঙ্ক পেজটা হচ্ছে এই অংশটা, আর বাম দিকে যেটা আমরা দেখতেছি এটা হচ্ছে আমাদের পূর্বে তৈরিকৃত, যেগুলো আমরা আমাদের হোম পেজে আনবো ড্রাগ এন্ড ড্রপ ক্লিক করে খুব ইজিলি। আচ্ছা, প্রথমেই যে জিনিসটা আছে বাম দিকে যেগুলো আছে এলিমেন্টস, এই এলিমেন্টস এখানে হচ্ছে এক একটা ফিচার, টেক্সট, পিকচার, তারপরে ব্যাকগ্রাউন্ড কালার। এই যে আমরা জিনিসগুলো অ্যাড করব এই হোম পেজে, এগুলোকে এক একটা এলিমেন্টস বলে, এলিমেন্টাল বিল্ডারের মধ্যে। আমরা প্রথমে একটা প্লাস সাইনে ক্লিক করব। প্লাস সাইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখাবে ফ্ল্যাক্স বক্স অর গ্রিড। আমরা চলে আসবো ফ্ল্যাক্স বক্স। আসার পরে দেখেন এখানে একটা লেআউট আছে, যেটা কিনা সমান ভাগে দুই ভাগে বিভক্ত। এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আমাদের দুইটা পার্ট চলে আসছে। আমি যদি এই প্লাস সাইনে ক্লিক করি, দেখবেন আমার বামে আমার এলিমেন্টস গুলো সিলেক্ট হয়ে গেছে। আমি এখান থেকে একটু
নিচের দিকে এসে টেক্সট এডিটর, যদি এখানে আমি মাউসের লেফট বাটন ধরে রেখে এটাকে টান দিয়ে এই প্লাস সাইনের মধ্যে নিয়ে আসলাম। ওয়াও, আচ্ছা, টেক্সট চলে আসলো। এখানে প্লাস সাইনে ক্লিক করলাম। দেখেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এই যে এলিমেন্টসটা আছে এইটার জন্য যে ফিচার গুলো টেক্সট এডিটর এটা ওপেন হয়ে গেছে। বাট আমি চাচ্ছি এখন এখানে একটা ছবি অ্যাড করব। তো এটার জন্য আমাকে এই প্লাস সাইনে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এলিমেন্টস গুলো অ্যাক্টিভ হয়ে যাবে। আরেকভাবে এটাকে আনা যায়, আমি এটাকে সিলেক্ট অবস্থায় এখন তো আমি এই টেক্সট এলিমেন্টের অপশন গুলো দেখতে পাচ্ছি, স্টাইল, অ্যাডভান্স, কন্টেন্ট, রাইট? আমি চাচ্ছি এখানে ক্লিক না করেই আমি এলিমেন্টস গুলো আবার দেখব। এই যে উপরে ডট গিয়ার্স বক্সটা দেখতে পাচ্ছেন, আমি যদি এখানে ক্লিক করি আমার সব এলিমেন্টস আবার শো করবে। আমি একটু নিচের দিকে আসব, সি এখানে ইমেজ নামে একটা অপশন আছে, বেসিক। আমি এটাকে ধরে এইখানে নিয়ে আসলাম। ফাইন, আমাকে দেখাচ্ছে একটা ইমেজ প্লেস হোল্ডার, যেখানে আমি ইমেজ রাখতে পারবো। আর ঠিক বাম দিকে আমাকে দেখাচ্ছে চুজ এন ইমেজ। আমি সিলেক্ট করলাম। আমি চাইলে আপলোড কম্পিউটার থেকে সিলেক্ট ফাইল করে নিয়ে আসতে পারি। আমি আমার পূর্বের একটা ছবি সিলেক্ট করলাম। সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আমার ছবিটা এখানে চলে আসার কথা। সি, আমার ছবিটা এখানে চলে আসছে। ওয়াও, ইটস রিয়েলি অ্যামেজিং। আমি এখন এই যে টেক্সট আনলাম, ইমেজ আনলাম, এটাকে আমার সেভ করতে হবে। সেভ করার জন্য অবশ্যই আমার আপডেট বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা যখন আবার ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে, তার মানে আমার এটা আপডেট হয়েছে। আমি যদি এখন ফ্রন্ট এন্ডে যাই, পেজটাকে রিফ্রেশ করি, ওয়াও, আমার একটা ইমেজ চলে আসছে, আমার একটা টেক্সট চলে আসছে। কিন্তু আমার এই টেক্সটটা আমি চাচ্ছি মিডিলে থাকে, এই জায়গাটাতে। এটা উপরে কেন? আমি চাচ্ছি আমার আমার কাছে ভালো লাগতেছে না, আমি এটা মিডিলে আনবো। আচ্ছা, আমি ব্যাক এন্ডে চলে আসি, মানে যেখানে কাজ করতেছিলাম। আমি যেহেতু এই টেক্সট এলিমেন্টটাকে মিডিলে আনবো, আমার এখানে দুইটা পার্ট আছে, মনে আছে? একটা প্লাস সাইন ছিল, প্লাস সাইনের উপরে আমি নিয়ে আসছি। তার মানে এই যে ওইটা হচ্ছে কন্টেইনার, কন্টেইনারের উপরে আমার এই টেক্সট বক্সটা আছে। তো আমি এই টেক্সট বক্সটাকে মিডিলে নিয়ে আসতে চাচ্ছি। তো কন্টেইনারে সিলেক্ট করব। আমি বুঝাই বিষয়টা, দেখেন আবার একটু। টেক্সটটাকে আমি ডিলিট করি, মনে করেন এখানে কিছু নাই। এই যে প্লাস সাইন দেখতেছেন না, এটা একটা কন্টেইনার। কন্টেইনার মানে কি? একটা কন্টেইনারের মধ্যে কি রাখি আমরা? কন্টেন্ট। কন্টেনার বাংলা পাত্র। পাত্র, এক্স্যাক্টলি। তো ওই পাত্রে আমরা কি রাখি? আমাদের এক এক ধরনের পাত্র থাকে, যে পাত্রে যেটা রাখা উচিত আমরা সেই পাত্রে সেটা রাখি। তো এই সিচুয়েশন অনুযায়ী এই পাত্র আমরা কি রাখতে চাই? একটা টেক্সট, টেক্সট রাখতে চাই, লিখা। ফাইন, মনে রাখবেন এটা কিন্তু একটা পাত্রের উপরে আমি টেক্সটটাকে রাখবো। তো আমি হয় এই গিয়ার বক্স সাইনে ক্লিক করে আনতে পারবো, অথবা প্লাস সাইনে ক্লিক করে আমি কন্টেইনারে এসে হেডিং না, টেক্সট এডিটর মানে প্যারাগ্রাফ গুলোকে রাখবো। আমি ধরে এখানে ছেড়ে দিলাম। এইটাই হচ্ছে আমার, এর পিছনে এই টেক্সটের পিছনে কিন্তু এটাকে হোল্ড করে আছে কে? ওই যে কন্টেইনার, ওই কন্টেইনারটা হোল্ড করে আছে। তো আমি কন্টেইনারের মধ্যে টেক্সট বক্সটাকে মিডলে আনবো। তো আমি এই জন্যই এই কন্টেইনারটাকে সিলেক্ট করলাম, করে আমি বললাম একটু নিচের দিকে আসি, সেন্টার। কন্টেইনারের মধ্যে যা আছে ওইটাকে আমি সেন্টারে রাখলাম। কন্টেইনারের মধ্যে কি আছে? টেক্সট এলিমেন্টসটা আছে, এই জন্যই আমি কন্টেইনারটাকে ধরছি। তাহলে এখন বলতে পারেন আমি টেক্সটটাকে কিভাবে ধরবো? আমি যখন টেক্সটের উপরে আনবো আমার কার্সরটা পেন্সিল সাইন আসবে, তখন আমি ওই টেক্সট বক্সটাকে ধরা হলো। এডিট টেক্সট এডিটর, সি। এখন আমি এইটাকে মডিফাই করতে পারবো। আমি পেন্সিল সাইনটাতে ক্লিক করলাম, করার সঙ্গে সঙ্গে এখানে যে লেখাটা আছে মুছে ফেলবো।
আপডেট দিব, রিফ্রেশ করব। দিস ইজ মাই টেক্সট। এই ধরনের আমি এর নিচে আরো একটা ফিচার রাখতে চাই। প্লাস সাইনে ক্লিক করব, ফ্ল্যাক্স বক্স। এখন আমি ফুল উইথ একটা ইমেজ রাখতে চাই, তাহলে ফুল উইথ কন্টেইনার সিলেক্ট করব। প্লাস সাইনে ক্লিক করলাম, তারপরে একটা ইমেজ আনলাম, ছবি সিলেক্ট করলাম, একটা ছবিকে দিলাম, সিলেক্ট করলাম, আপডেট দিলাম, ফ্রন্ট পেজে চলে আসলাম। আমার এইটার নিচে একটা ফুল উইথ ইমেজ চলে আসলো। See? আচ্ছা, তারপরে আমি এই টেক্সট বক্সটাকে সিলেক্ট করে আমি এটার কালার চেঞ্জ করতে চাই। স্টাইল, টেক্সট কালার, টেক্সট কালারটাকে আমি আমার ইচ্ছা মতো রেড করে দিলাম, চেঞ্জ হয়ে গেল। আমি চাচ্ছি এটা বাম দিক না, এটা রাইট অ্যালাইন থাকবে। এই যে রাইট অ্যালাইন হয়ে গেল, রাইট অ্যালাইন। আপডেট, আপডেট করার পরে সামনের অংশটাকে আমি রিফ্রেশ করি, এটা চলে আসছে এখানে। আমি টেক্সটটাকে আরো বড় করতে চাই, স্টাইল বাটনে এসে টাইপোগ্রাফি, পেন্সিল সাইনে ক্লিক করব, ফন্ট সাইজ, টাইপোগ্রাফিতে সাইজ, এটাকে ধরেও আমি বড় করতে পারবো। আপডেট, ফ্রন্ট এন্ড, রিফ্রেশ, ডান। তারপরে এতটুকুই। এখন আপনাদের কাজ হবে বাসার মধ্যে বসে বসে এই কি কি আছে আমি তো দেখাবোই, এগুলো লক প্রো অবস্থায় আছে, প্রোটাকে বাদ দিবেন। এখানে কি কি আছে, স্পেসারের কাজ কি, সে একটা স্পেস দিচ্ছে মাঝখানে। তারপরে এটার মধ্যে কি করে, এর পাশে অ্যাডভান্সে কি আছে, মার্জিন, পেডিং, এসব আমি ইন্ডিভিজুয়ালি বুঝাই দেবো কি কি আছে। আজকে এতটুকুই। এই এক্সাইটমেন্টটা নিজে নিজে ট্রাই করেন বাসায়, দেখেন কি হয়।